পৃষ্ঠা 199। 12 শিক্ষা অর্থ এডুকেশন মিনিং। শিক্ষা বা এডুকেশন কথাটি ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে উদ্ভূত। এডুকেয়ার কথাটির অর্থ টু ব্রিং আপ বা প্রতিপালন করা। এই এডুকেয়ার কথাটি আবার এডুসিরে EDUCERE ক্রিয়াপদটির সাথে সংযুক্ত। এডুসিয়ের কথাটি অর্থ হল টু ব্রিং আউট বা বিকশিত করা। এই শব্দগত বিচারে শিক্ষা হল মানুষের ভিতরে যে গুণাবলী আছে তার বিকাশ সাধন। শিক্ষা হল শিক্ষার্থীকে বড় করে তোলা বা তার মধ্যে প্রয়োজনীয় দৈহিক ও মানসিক গুণগুলির বিকাশ সাধন করা, যাতে সে ভবিষ্যতে সফল হতে পারে। শিক্ষা হল ব্যক্তির ব্যক্তিত্ব গঠনের সোপান স্বরূপ। শিক্ষা ব্যক্তিকে এমন এক যোগ্যতা প্রদান করে যাতে সে সমাজ জীবনে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে। অর্থাৎ সামাজিকীকরণের অন্যতম মাধ্যম হল শিক্ষা। শিক্ষা সম্পর্কে বিভিন্ন চিন্তাবিদ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। এগুলি নিম্নরূপ: ডুরখেইমের মতে শিক্ষা হল নব প্রজন্মের সামাজিকীকরণ। অ্যারিস্টটলের মতে শিক্ষিত করার অর্থ হল মানুষের মনোবৃত্তির বিকাশ সাধন, যাতে সে পরম সত্য, সৎ ও সৌন্দর্যের সাধনা করতে পারে। প্লেটোর মতে শিক্ষা হল শিক্ষার্থীর দেহ ও মনের সৌন্দর্য ও শক্তির বিকাশ সাধন। স্বামী বিবেকানন্দের মতে মানুষের মনে যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান, তার প্রকাশই হল শিক্ষা। জন ডিউই এর মতে শিক্ষা হল ব্যক্তিকে সামাজিক করে তোলার সামাজিক প্রক্রিয়া। ম্যাকেঞ্জির মতে শিক্ষা হল একটি প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তিত্ব গঠিত হয় এবং যার দ্বারা ব্যক্তিবর্গ অন্যদের সাথে ও এই বিশ্বের সাথে তাদের সম্পর্ক অনুধাবন করতে সমর্থ হয়। শিক্ষার দুটি অর্থ আছে, একটি সংকীর্ণ অর্থ ও অন্যটি ব্যাপক অর্থ। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে সচেতনভাবে গৃহীত আনুষ্ঠানিক শিক্ষাকে বোঝায়। এই জাতীয় শিক্ষা ব্যবস্থায় মানুষের ক্ষমতা বিকশিত হয়, সে সামাজিক হয়ে ওঠে ও তার ব্যবহারিক জীবনে সাফল্যের সাথে এগিয়ে যেতে পারে। সাধারণত বিদ্যালয়ে এ জাতীয় শিক্ষা প্রদান করা হয়ে থাকে। শিক্ষক, সুনির্দিষ্ট পাঠ্যক্রম, পরীক্ষা, তার ফল প্রকাশ, ডিগ্রি লাভ প্রভৃতি এ জাতীয় শিক্ষার অঙ্গ। ম্যাকেঞ্জি এই অর্থে শিক্ষা বলতে আমাদের ক্ষমতাকে বিকশিত ও অনুশীলন করার জন্য সচেতন প্রচেষ্টাকে বুঝিয়েছেন। ব্যাপক অর্থে শিক্ষা হল যা অচেতনভাবে ব্যক্তি সারা জীবন ধরে তার চলার পথে বিভিন্ন উপায়ে গ্রহণ করে। এর দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব বিকশিত হয়। এর কোনো সুনির্দিষ্ট পাঠ্যক্রম বা নিয়ম পদ্ধতিও নেই। ম্যাকেঞ্জির মতে এই শিক্ষা মানুষের আত্ম উপলব্ধি ঘটায়, যার ফলে সে তার চারপাশের সাথে তার সম্পর্ক ও বিশ্বের সাথে তার সম্পর্ক বুঝতে পারে। সাধারণভাবে বলা যায়, ব্যাপক অর্থে শিক্ষা হল যথেষ্ট গভীর বিষয়, যার অর্থ সহজে অনুধাবন করা যায় না। অন্যদিকে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে আমাদের চারপাশের শিক্ষা ব্যবস্থার যে চিত্রটি ফুটে ওঠে তাই। সমাজতত্ত্বে সাধারণত শিক্ষার সংকীর্ণ অর্থটি ব্যবহৃত হয়। 12.1 শিক্ষার উদ্দেশ্য ও কার্যাবলী, এইমস অ্যান্ড ফাংশনস অফ এডুকেশন। 1. অধ্যাপক জোয়ার্ড।
অধ্যাপক জোয়ার তার অ্যাবাউট এডুকেশন গ্রন্থে শিক্ষার একাধিক উদ্দেশ্য বা লক্ষ্যের মধ্যে তিনটিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এগুলি হল: ক, শিক্ষার্থীকে জীবিকার্জনের যোগ্য করে তোলা; খ, গণতান্ত্রিক রাষ্ট্রে তাদেরকে সুনাগরিক করে তোলা; এবং গ, সৎ জীবনযাপনের উদ্দেশ্যে তাদের সুপ্ত শক্তি ও বৃত্তিকে বিকশিত করা। ২. শিক্ষা ব্যক্তিকে সামাজিক করে তোলে। শিশুর সামাজিকীকরণে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু জন্মেই সামাজিক হয় না, শিক্ষা গ্রহণের মাধ্যমেই শিশু সামাজিক হয়। সমাজের রীতিনীতি, নির্দিষ্ট আচার পদ্ধতি প্রভৃতি সম্পর্কে অবহিত হয় ও সমাজের সাথে সুন্দরভাবে খাপ খাইয়ে নিতে পারে। ডুরখেইম এ প্রসঙ্গে বলেছেন, এডুকেশন ইজ দ্য সোশ্যালাইজেশন অফ ইয়ঙ্গার জেনারেশন। ৩. সামাজিক নিয়ন্ত্রণের বিধিবদ্ধ মাধ্যম হিসাবেও শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমান। শিক্ষা একদিকে যেমন ব্যক্তিকে সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল আচার ব্যবহার রপ্ত করায়, তেমনি ব্যক্তির ইচ্ছা খুশি আচরণের সম্ভাবনাকে প্রতিহত করে। পৃষ্ঠা ২০০। ব্যক্তির আচার আচরণ তার মানসিকতা নির্ভর হয়। শিক্ষা ব্যক্তির মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। শিক্ষা ব্যক্তির মধ্যে এমন কিছু নীতি, আদর্শ, মূল্যবোধ, মানবিকতাবোধ সঞ্চারিত করে যেগুলি তাকে খারাপ ক্রিয়াকর্ম থেকে দূরে রাখে। তাই প্রকৃত শিক্ষিত ব্যক্তির আচার আচরণ অভিপ্রেত হয়ে থাকে। ৪. প্রত্যেক মানুষের মধ্যে সুপ্রবৃত্তি যেমন থাকে তেমনি কুপ্রবৃত্তিও থাকে। এই দুই প্রকার গুণাগুণ নিয়েই মানুষ। প্রকৃত শিক্ষা মানুষের মধ্যেকার গুণাবলীকে বিকশিত করে। এর ফলে তার চরিত্র সুগঠিত হয়। ব্যক্তি সৎ, ন্যায়নিষ্ঠ, পরোপকারী, দয়ালু প্রভৃতি বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। এ প্রসঙ্গে রাসেল বলেছেন, ব্যক্তির সৎ চরিত্র গড়ে তোলাই শিক্ষার উদ্দেশ্য। বিবেকানন্দ বলেছিলেন, দ্য এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মহাত্মা গান্ধীও অনুরূপ মত ব্যক্ত করেন। ৫. ব্যবহারিক জীবনে বিভিন্ন পেশা বা বৃত্তি গ্রহণের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। ব্যক্তি এই যোগ্যতা শিক্ষার মাধ্যমেই পেয়ে থাকে। আবার আধুনিক শিল্প সমাজে শ্রম বিভাজনের ফলে ব্যক্তিকে সাধারণ শিক্ষা গ্রহণের পাশাপাশি প্রয়োগগত টেকনিক্যাল শিক্ষাও গ্রহণ করতে হয়। যাই হোক, মানুষের জীবিকা নির্বাহের জন্য তার রুজির ঠিকানা খুঁজে নিতে শিক্ষার ভূমিকা অপরিসীম। শিক্ষার দ্বারাই ব্যক্তি স্বাবলম্বী হয়। নেতাজির মতে, যে শিক্ষা নিজের পায়ে দাঁড়াতে শেখায় তাই হলো আসল শিক্ষা। ৬. শিক্ষার মাধ্যমেই আমাদের সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। এক্ষেত্রে শিক্ষা দুই প্রজন্মের যোগসূত্র রচনা করে। শিক্ষা আমাদের সংস্কৃতির বাহক হিসাবে কাজ করে। ৭. রাজনৈতিক শিক্ষা ব্যক্তির মনে রাজনৈতিক চেতনা জাগ্রত করে। এই শিক্ষায় শিক্ষিত ব্যক্তি রাজনীতি সম্পর্কে আগ্রহী হয়, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। তাছাড়া শিক্ষা ব্যক্তিকে তার রাজনৈতিক অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে, তাকে দেশের একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। ৮. মানুষ শুধুমাত্র তার পরিবার বা সমাজের সদস্য নয়, সে এই বিশ্বমানব পরিবারের একজন সভ্যও বটে। তার এই বিশ্ব মানবত্ববোধ তখনই জাগ্রত হয় যখন তার দেহ ও মনের সৌন্দর্য ও শক্তির বিকাশ সাধিত। শিক্ষা তার এই জাতীয় বিকাশ সাধন করে থাকে। ৯. ধর্মীয় শিক্ষা ব্যক্তিকে ধার্মিক করে তুলতে সাহায্য করে। ব্যক্তির মনে ধর্মবোধ জাগ্রত হলে সে স্বাভাবিকভাবেই অন্যকে ভালোবাসতে শেখে, অন্যের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হয়, অন্যের সাথে তার সম্পর্ক মধুর করে তুলতে পারে। পরোক্ষভাবে ব্যক্তিবর্গের পারস্পরিক সম্পর্ক এমন এক মাত্রা লাভ করে যাতে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকে।
10 ব্যক্তির আত্মোপলব্ধি হলেই তার মধ্যে দুঃখ, যন্ত্রণা, হতাশা, হীনমন্যতা প্রভৃতি স্থান পায় না, সে স্বাভাবিক পরিপূর্ণ জীবনযাপন করতে পারে। ম্যাকেঞ্জির মতে শিক্ষা ব্যক্তির আত্মোপলব্ধি ঘটায়। 11 প্রথাগত শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয় ও উচ্চস্তরে ছাত্রছাত্রীদের লব্ধ জ্ঞানের পরিমাপ করা হয়ে থাকে পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাদের যোগ্যতা নির্ধারণ করা হয়। শিক্ষার এইরূপ কাঠামোর জন্য শিক্ষার্থীদের মধ্যে একে অপরকে টপকে যাওয়ার মানসিকতা তৈরি হয়, অর্থাৎ শিক্ষা শিক্ষার্থীদের মনে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। 12 শিক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীর বৌদ্ধিক, দৈহিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক, এক কথায় সর্বাঙ্গীন বিকাশ সাধন। এই বিকাশের ফলশ্রুতি হিসাবে ব্যক্তি সামাজিক মূল্যবোধ, আদর্শ, ঐতিহ্য, রীতিনীতি প্রভৃতিকে সংরক্ষণ করে ও সুনাগরিক হিসাবে তার কর্তব্য সফলভাবে পালন করে। এই কর্তব্যের মধ্যে একটি অন্যতম দিক হল সামাজিক সংহতি বিধান, যা শিক্ষার হাত ধরেই আসে। 13 দেহ সমাজতত্ত্ব, সোশিওলজি অফ বডি। সমাজতত্ত্বের একটি বিশেষ শাখা হিসাবে দেহ সমাজতত্ত্ব আধুনিক সমাজের ব্যক্তিবর্গের দৈহিক বিবরণ ও সেগুলির সামাজিক ব্যবহার উপযোগিতা নিয়ে আলোচনা করে। এক্ষেত্রে স্বাস্থ্য ও অসুস্থতা সম্পর্কিত বিষয়াদি এই শাখার মূল আলোচ্য বিষয় হয়ে থাকে। পৃষ্ঠা 201 দেহ সমাজতত্ত্বের বিষয়টির প্রথম দিকের আলোচনা ওয়েবারের পবিত্রতা ও কার্লমার্ক্সের উৎপাদনে শ্রম সংক্রান্ত বিষয় নিয়ে আবর্তিত হয়। বর্তমানে অবশ্য আধুনিক মানুষজন দেহকে সামাজিক দেহ, সোশ্যাল বডিতে পরিণত করার বিষয়ে যথেষ্ট যত্নশীল। দেহ সমাজতত্ত্বে আমাদের দেহ কিভাবে সামাজিক প্রভাবে প্রভাবান্বিত হয় তা নিয়ে আলোচনা করে। তাছাড়া দেহ সম্পর্কিত বিভিন্ন উপাদান যেমন অসুখ, যৌনতা, স্বাস্থ্য, পরিবেশ, শরীর চর্চা, শিশু প্রতিপালন, খাদ্যের ব্যবহার, চিকিৎসা, স্বাস্থ্য পরিষেবা প্রভৃতির বিচার বিশ্লেষণ করে থাকে। এই আলোচনা ক্ষেত্রে আমাদের দেহকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। এগুলি হল মেডিকেলাইজড বডি, সোশ্যালাইজড বডি, ডিসেবলড বডি, ওল্ড বডি, ওয়ার্কিং বডি, এথিক্যাল বডি প্রভৃতি। যাই হোক, দেহ সমাজতত্ত্বের অনেকগুলি মৌল বিষয়ের মধ্যে নিচে 3-4টি সম্পর্কে ধারণা প্রদত্ত হল। 13.1 স্বাস্থ্য ধারণা, হেলথ কনসেপ্ট। স্বাস্থ্য হল ব্যক্তির শারীরিক, মানসিক ও প্রক্ষোভিক সমৃদ্ধি বা কুশল, স্টেট অফ ওয়েল বিং অবস্থা। এই বিষয়টি রোগমুক্ততার উপর গুরুত্ব আরোপ করে এবং স্বীকার করে যে একটি সুস্থ দেহ একটি সুস্থ পরিবেশ ও স্থিতিশীল মনের উপর নির্ভরশীল। স্বাস্থ্য বিষয়টিকে একটি জীবন্ত সত্তার কার্যগত দক্ষতা হিসাবে ভাবা যেতে পারে। ব্যক্তি, দেহ, মন ও আত্মার অসুস্থতা, আঘাত, যন্ত্রণা বিমুক্ত অবস্থাই হল স্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী স্বাস্থ্য হল আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, mental and social well-being and not merely the absence of disease or infirmity. সমাজতত্ত্বে স্বাস্থ্য ও সমাজের মিথস্ক্রিয়া ও সেই সম্পর্কিত উপাদানগুলিকে নিয়ে আলোচনা করা হয়। সামাজিক জীবন কিভাবে ব্যক্তিগত স্বাস্থ্যের প্রভাবক এবং ব্যক্তিগত স্বাস্থ্য কিভাবে সামাজিক জীবনকে চালিত করে সেই সম্পর্কে বিচার বিশ্লেষণ স্বাস্থ্যের সাথে পরিবার, জনগোষ্ঠী, কর্মসংস্থান, রীতিনীতি, বিশ্বাস, চিকিৎসা পদ্ধতি, সংস্কৃতি কিভাবে আন্তঃসম্পর্কিত, চিকিৎসাকর্মী ও সমাজের ব্যক্তিগণের সামাজিক সম্পর্ক, স্বাস্থ্য পরিষেবার ভিন্নতা, ব্যক্তির অর্থনৈতিক অবস্থা ও তার লাইফ এক্সপেক্টেন্সি, জীবন প্রত্যাশা,
স্বাস্থ্য পরিকল্পনা, বিভিন্ন সমাজে স্বাস্থ্য প্রভাবক উপাদানসমূহের বিভিন্নতা, স্বাস্থ্য ও সংস্কৃতি, স্বাস্থ্য ও ধর্মীয় জীবন প্রভৃতি অসংখ্য বিষয় আলোচিত হয় সমাজতত্ত্বে। তবে সামগ্রিক বিশ্বের স্বাস্থ্য সম্পর্কিত আলোচনায় ও বিশ্লেষণে একটি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, গ্লোবাল অ্যাপ্রোচ গ্রহণ করা বাঞ্ছনীয়, কারণ স্বাস্থ্য সম্পর্কিত সামাজিক বিষয়াদির তারতম্য, বিভিন্ন দেশে বিভিন্ন রোগের ব্যাপকতা, স্বাস্থ্য ও পরিবেশের ভিন্নতা, চিকিৎসা পদ্ধতির ভিন্নতা, এই বিষয়গুলি এমনই দাবি করে। 13.2 অসুস্থতা ধারণা, ইলনেস কনসেপ্ট। শারীরিক দিক থেকে সুস্থতা থেকে বিচ্যুত অবস্থাই হলো অসুস্থতা। সমাজতাত্ত্বিকভাবে বলা যায়, একটি কার্যকরী সমাজ ব্যবস্থা টিকে থাকে সুস্থ মানুষের উপর এবং অসুস্থতা নিয়ন্ত্রণের উপর। ট্যালকট পার্সন্স অসুস্থতা বলতে ব্যক্তির অসুস্থ ভূমিকা, দ্য সিক রোলকে বুঝিয়েছেন। তিনি অসুস্থ ব্যক্তির বা ব্যক্তির অসুস্থ ভূমিকার 4টি উপাদান চিহ্নিত করেন। তার মতে সেই অসুস্থ ব্যক্তি যে তার অসুস্থতার জন্য দায়ী নয়, যে স্বাভাবিক কর্তব্যের অক্ষমতার জন্য দায়ী নয়, যে ওই অসুস্থ অবস্থাটি পছন্দ করে না, যে ওই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্যের প্রত্যাশী। সাধারণত প্রতিটি সমাজই উপরোক্ত উপাদানগুলির নিরিখে একজনকে অসুস্থ বলে চিহ্নিত করে এবং তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে, কিন্তু যে ওই সুস্থতার প্রতি প্রদত্ত সুবিধা নিতে অস্বীকার করে সে সমাজের সহানুভূতি হারায়। সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বিশ্বাস করে শুধুমাত্র বিজ্ঞান নয়, সমঝোতার পদ্ধতিতে ব্যক্তির অসুস্থতা নির্ণয় করতে সক্ষম। তবে হ্যাঁ, বিজ্ঞান ও প্রযুক্তি এই সামাজিক নির্ণয়কে বৈধতা প্রদান করে। প্রাক আধুনিক সংস্কৃতিতে পরিবার ছিল অসুখ বিসুখের মূল প্রতিরোধকারী সংস্থা। এ সময় কিছু নিরাময়কারী ব্যক্তি থাকত, তারা শারীরিক ও জাদুবিদ্যাগত প্রতিষেধক দিয়ে রোগ নিরাময় করত। ভারতের আয়ুর্বেদ, চীনের ইউনানি আকুপাংচার, আকুপ্রেশার প্রভৃতি এর উদাহরণ। অতীতে নেশাগ্রস্ততাকে বলা হতো নৈতিক চরিত্র অধঃপতন সঞ্জাত অসুস্থতা, বর্তমানে তা একটি রোগ। পৃষ্ঠা 202 হিসাবে চিহ্নিত। সমাজতত্ত্বে অসুস্থতার বিচার বিশ্লেষণে যে সকল সহায়ক সামাজিক বিষয়কে সংযুক্ত করে সেগুলি হল জীবনচর্যা, আর্থসামাজিক অবস্থা, সংস্কৃতি, চিকিৎসার সুযোগ প্রাপ্তি, কুসংস্কার, অপবাদ, দৈবিক প্রভাব, দেশকাল পাত্রভেদে জীবন প্রত্যাশা, স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা, জনস্বাস্থ্য, অর্থনৈতিক অসাম্য, লোকাচার প্রভৃতি। 13.3 বার্ধক্য ধারণা, এজিং কনসেপ্ট। বার্ধক্য হল জীবনচক্রের অন্তিম পর্যায় এবং এটি স্বাস্থ্যের সাথে ভীষণভাবে সম্পর্কিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাধারণত 65 বছরকে বার্ধক্যের সন্ধিক্ষণ ধরে থাকে, তবে সাধারণভাবে অবসর গ্রহণের সময়কেই বার্ধক্যের সূচনা বলে ধরা হয়। তবে বিভিন্ন দেশে এই সীমাটি বিভিন্ন। ভারতের ক্ষেত্রে এটি 60 বছর। বার্ধক্যে প্রবেশকারী জনগোষ্ঠী প্রতিটি দেশেই সমাজতাত্ত্বিকদের আলোচনার অন্যতম বিষয়বস্তু। তাদের সার্বিক প্রতিবন্ধকতা, যেমন শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা অনুধাবন ও প্রতিকার, সমাজতত্ত্বে ও প্রশাসনিক স্তরে বিশেষ পর্যালোচনার বিষয়। শারীরিকভাবে এ সময় তারা স্নায়ু ও পেশি দৌর্বল্য, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, দৃষ্টিশক্তির ক্ষীণতা, নিদ্রাহীনতা, প্রতিষেধক ক্ষমতা ও হ্রাসমানতা, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া প্রভৃতি সমস্যায় ভোগেন। মানসিকভাবে কর্মপ্রবণতা হ্রাস পাওয়া, ভুলে যাওয়া, প্রতিবর্ত ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন দীর্ঘতা, দাক্ষিণ্যের অনুভূতি, আত্মবিশ্বাস কমে যাওয়া, নিজেকে সমাজের বোঝা মনে করা প্রভৃতি সমস্যায় ভোগেন। তাছাড়া নতুন প্রজন্মের অবহেলা ও অমান্যতার মানসিকতা তাদের কাছে পীড়াদায়ক। সামাজিক ও অর্থনৈতিকভাবে বাড়ির কর্তা উপার্জনকারী থেকে অলস জীবনে ঢুকে পড়া,
পরনির্ভরশীল হয়ে থাকা, সংসারে গুরুত্বহীন হওয়া, সাংসারিক দায়িত্ব পালনের অসম্পূর্ণতা, সঞ্জাত যন্ত্রণা প্রভৃতি সমস্যা তাদের গ্রাস করে। অবশ্য একথাও ঠিক, সমাজ ভেদে বয়স্কদের সামাজিক সমস্যার ভিন্নতা দেখা যায়। উন্নত সমাজে তাদের সমস্যা অনেক কম উন্নয়নশীল দেশসমূহের তুলনায়। বার্ধক্যের সমস্যা দূরীকরণে সমস্ত দেশেই বিভিন্ন আলোচনা, সিদ্ধান্ত, পদক্ষেপ সংঘটিত ও গৃহীত হয়েছে। আসলে এ জাতীয় সমস্যা অবশ্যম্ভাবী, তাই প্রতিরোধের চেয়ে প্রতিকারমূলক ব্যবস্থাই শ্রেয়। আমাদের দেশে এই প্রতিকারমূলক ব্যবস্থাগুলি হল বৃদ্ধাশ্রম, দিবা পরিচর্যা কেন্দ্র, ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, যানবাহনে সংরক্ষণ, অবসরকালীন ভাতা, আইনি সহায়তা কেন্দ্র, সুরক্ষা কেন্দ্র প্রভৃতি। 13.4 মানসিক স্বাস্থ্য ধারণা, মেন্টাল হেলথ কনসেপ্ট। দৈহিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের সকলের ধারণা পরিষ্কার। দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি যখন তাদের স্ব স্ব কাজের দ্বারা সমাজ ও পরিবেশের সাথে সঠিক সঙ্গতি বিধান করে চলে, তখনই আমরা বুঝি আমরা দৈহিকভাবে সুস্থ বা আমাদের দৈহিক স্বাস্থ্য বর্তমান। মানসিক স্বাস্থ্যের ধারণার ক্ষেত্রেও এই সঙ্গতি বিধান বা অ্যাডজাস্টমেন্টের বিষয়টি বর্তমান। বলা হয়, ব্যক্তি তার মানসিক চাহিদা পরিতৃপ্তির জন্য সেই চাহিদা অনুযায়ী পরিবেশের সাথে সঙ্গতি বিধান করে চলে। যে ব্যক্তি এই সঙ্গতি বিধানের কাজটি সাফল্যের সাথে করে চলে, সে মানসিকভাবে সুস্থ। আর এই সঙ্গতি বিধানের প্রক্রিয়াটি হল মানসিক স্বাস্থ্য, দ্য প্রসেস অফ কন্টিনিউয়াস অ্যাডজাস্টমেন্ট অন দ্য পার্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল। চাহিদা থেকে সঙ্গতি বিধান, সঙ্গতি বিধান থেকে চাহিদার পরিতৃপ্তি, চাহিদার পরিতৃপ্তি থেকে মানসিক সুস্থতা বজায় রাখা। বিপরীতভাবে বলা যায়, চাহিদা থেকে সঙ্গতি বিধানে অসফলতা, সঙ্গতি বিধানের অসফলতা থেকে চাহিদার পরিতৃপ্তি না হওয়া থেকে মানসিক অসুস্থতা, মানসিক অসুস্থতা থেকে বিভিন্ন প্রকার অপসঙ্গতিমূলক ও অসামাজিক আচরণ। কোনো ব্যক্তির মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা বা সে মানসিকভাবে সুস্থ কিনা তা বোঝার মানদণ্ডগুলি হল: ক. প্রয়োজনীয় দৈহিক, বৌদ্ধিক, প্রক্ষোভিক ও সামাজিক বিকাশ। খ. যথাযথ অনুরাগ, মনোভাবের বিকাশ। গ. আত্মতুষ্টি ও আত্মবিশ্বাসের সম্পূর্ণতা। ঘ. আত্মচাহিদা উপলব্ধি, সেই মতো কর্মক্ষমতা ও মানিয়ে চলার ক্ষমতা।